everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomam. Hope all are doing well. আমরা আগের সেশনে কিছু স্পেশাল টাইপ অফ ডায়োড সম্পর্কে আলোচনা করেছিলাম। ভ্যারাক্টার ডায়োড, জেনার ডায়োড, এটসেট্রা, সুইচিং ডায়োড এরকম। যেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে তাদের ক্যারেক্টারিস্টিক্স নরমাল পিএন জাংশন ডায়োডের থেকে কিছু আলাদা হয় এবং তাদের যে ইউজ বা ব্যবহার যেখানে আমরা করে থাকি সেগুলো নরমাল পিএন জাংশন ডায়োড যে ক্ষেত্রে ব্যবহার করা হয় তার থেকে কিছু আলাদা ক্ষেত্রে এই স্পেশাল টাইপ অফ ডায়োড গুলো আমরা ব্যবহার করতে পারি। আজ আমরা দেখব যে এই পিএন জাংশন ডায়োডকে কিভাবে আমরা অপটো ইলেকট্রনিক্স বা ফোটনিক্স এ ইউজ করতে পারি। ফোটনিক্স বা অপটো ইলেকট্রনিক্স কি, যে সেটা হচ্ছে একটা ফিজিক্সের একটা পার্ট যেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে ডাইরেক্ট অপটিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি অথবা অপটিক্যাল এনার্জিকে ডাইরেক্ট আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা সেইখানে কাজ করি। মানে ইলেকট্রনিক্সে যেমন দেখা যাচ্ছিল যে ইলেকট্রনের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, এখানে সেটা ফোটন বা লাইট এনার্জির মাধ্যমে আমরা ডেটাটা ট্রান্সফার করতে পারি। এবার এই ফোটনিক্স বা অপটো ইলেকট্রনিক্সে পিএন জাংশন ডায়োড কিভাবে ব্যবহার হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে কিছু ডায়োড আছে যেগুলো অপটিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে, আবার কিছু ডায়োড আছে যেগুলো ইলেকট্রিক্যাল এনার্জিকে অপটিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। সেগুলোই আজকে সেশনে আমরা আলোচনা করব। আমি আগেই বললাম যে অপটো ইলেকট্রনিক্স এর যে ডায়োড গুলো আমরা ইউজ করি তাদের মধ্যে কিছু দেখা যায় যে যারা লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে, আবার কিছু আছে যেগুলো ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করতে পারে। এখানে এই আউটলাইনের মধ্যে আমরা যে চার ধরনের ডায়োড সম্পর্কে আলোচনা করব তার মধ্যে প্রথমটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড, যেটা আমরা শর্টে বলি এলইডি, আর আরেকটা হচ্ছে লেজার ডায়োড। এই দুটো ডায়োড এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করে, আর অন্যদিকে ফটোডায়োড এবং সোলার সেল এরা ডাইরেক্টলি অপটিক্যাল এনার্জিকে কনভার্ট করে দেয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। আজকের সেশনে আমরা এই ডায়োডগুলোর ক্যারেক্টারিস্টিক্স এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম দেখব যে লাইট এমিটিং ডায়োড বা এলইডি, তার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এই এলইডি কে সবসময় অপারেট করে থাকি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। এখানে এলইডি একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। যেহেতু এলইডি নরমাল পিএন জাংশন ডায়োড এবং সেটি লাইট এমিট করতে পারে, সেই জন্য আমরা যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা দেখিয়েছি সেখানে দেখা যাচ্ছে কি একটা নরমাল পিএন জাংশন ডায়োড, শুধুমাত্র উপরের দিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যেহেতু সেটা লাইট এমিট করতে পারছে। আর তার রাইট সাইডে আমরা দেখিয়েছি একটা রেড এলইডির ছবি। আমরা বর্তমানে এই এলইডি যে লাইট গুলো এগুলো আমরা সব জায়গাতেই দেখতে পাই, কারণ যা এখন ব্যবহার হচ্ছে সেগুলো সবই এলইডি লাইট। নরমাল টুনি বাল্ব এখন আর ব্যবহার হয় না, এলইডি লাইট ব্যবহার হয়। তার কারণ হচ্ছে এলইডি লাইটের পাওয়ার কনজাম্পশন কম এবং এলইডি লাইটের লাইফ স্প্যানটা নরমাল টুনি বাল্বের থেকে বেশি হয়। তার জন্য সব ক্ষেত্রেই আমরা এলইডি লাইট ব্যবহার করি। তাই সবাই এই এলইডির ছবির সঙ্গে এবং এলইডি কে সামনাসামনি কিরকম দেখতে হয় তার সঙ্গে পরিচিত। এবার এলইডি কিভাবে কাজ করে। নরমাল পিএন জাংশন ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে তখন দেখা যায় কি যে পি সাইড থেকে হোল ইনজেক্ট হচ্ছে এন সাইডের দিকে এবং এন সাইড থেকে ইলেকট্রন ইনজেক্ট হচ্ছে পি সাইডের দিকে, এবং এই ইলেকট্রন এবং হোলের ইনজেকশনের জন্যই সেখানে একটা কারেন্টের ফ্লো হয় এবং পিএন জাংশন ডায়োডের কারেন্ট আমরা আউটপুটে পাচ্ছি। মানে ইনপুটে আমরা যখন ব্যাটারি দিয়ে চার্জ দিচ্ছি তখন আউটপুটে আমরা একটা কারেন্ট পাচ্ছি। মানে এখানে কিন্তু কারেন্ট আমরা ইনজেক্ট করছি বা ইলেকট্রিক্যাল এনার্জিকে ইনজেক্ট করছি এবং আউটপুটও আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। এবার যখন এলইডির ক্ষেত্রে কি হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যখন মেজরিটি ক্যারিয়ার গুলো ইনজেক্ট হচ্ছে পি সাইড থেকে হোল এবং এন সাইড থেকে ইলেকট্রন, তখন তারা ডিপ্লিশন রিজিয়ন অঞ্চলটায় সেখানে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ড থেকে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডের হোলের সঙ্গে রিকম্বাইন হচ্ছে এবং রিকম্বাইন হওয়ার ফলে যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেই এনার্জিটা লাইট এনার্জি হিসেবে রিলিজ হচ্ছে। এবার এই লাইট এনার্জি হিসেবে রিলিজ হওয়ার জন্য এখানে কি দেখা যাচ্ছে, তার মানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ভোল্টেজ হিসেবে ব্যবহার করছি বায়াস করবার জন্য, এবং
সেই ইলেকট্রিক্যাল এনার্জি এখানে লাইট এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ইনপুটে দিচ্ছি আর আউটপুটে আমরা পাচ্ছি লাইট এনার্জি। এরপর আমরা যেটা মেন এখানে আলোচনার বিষয় সেটা হচ্ছে এলইডির ক্ষেত্রে আমরা কি ধরনের মেটেরিয়াল ইউজ করব। সাধারণত যে এলিমেন্টারি সেমিকন্ডাক্টর গুলো বাজারে পাওয়া যায়, যেটা হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম, সেই সিলিকন বা জার্মেনিয়াম হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর কোনগুলো? যাদের ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমা k = 0 পয়েন্টে থাকে না, সেটাকেই আমরা বলে থাকছি ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা থাকে না, তাই সিলিকন এবং জার্মেনিয়াম হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, আমি যেগুলোর কথা আগেই আলোচনা করেছিলাম। অন্যদিকে বাইনারি বা টার্নারি বা কোয়াটারনারি যে সেমিকন্ডাক্টর গুলো পাওয়া যায়, মানে যেগুলোকে আমরা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর তৈরি করছি গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড C5 মেটেরিয়ালের মাধ্যমে, সেই মেটেরিয়াল গুলো হচ্ছে সব ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। এবং এদের ক্ষেত্রে কি হয় যে ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমা ঠিক k = 0 পয়েন্টে থাকে। তার ফলে যখন কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে আসছে এবং ভ্যালেন্স ব্যান্ডের হোলের সঙ্গে রিকম্বাইন করছে, তখন যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটাই এক্ষেত্রে লাইট এনার্জি হিসেবে রিলিজ হয়। এবং সেই লাইট এনার্জির ওয়েভলেন্থ আমরা কিভাবে মাপতে পারছি? ওয়েভলেন্থটা মাপা যায় হচ্ছে ল্যামডা hc/eg। h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, c হচ্ছে লাইটের ভেলোসিটি ইন ভ্যাকুয়াম, আর eg হচ্ছে করেসপন্ডিং সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ। সেইখান থেকে আমরা পেয়ে যাই যে কি ওয়েভলেন্থে লাইট এমিট হবে, সেই সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের উপর ডিপেন্ড করে। আর আরেকটা কথা হচ্ছে কি, এলইডির মধ্যে যে এমিশনটা হয় সেই এমিশনটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন। মানে হায়ার এনার্জি থেকে যখনই লাইট এই হায়ার এনার্জি থেকে যখন ইলেকট্রন জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডের হোলের সঙ্গে রিকম্বাইন করছে, তখন যে এমিশনটা হচ্ছে লাইটে, সেই এমিশনটাকে বলছে স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে কি হয়, যে লাইটটা জেনারেট হচ্ছে সেই লাইট গুলোর কিন্তু মানে প্রত্যেকটা যে ফোটন তৈরি হলো, এই ফোটন গুলো কিন্তু সেম ফ্রিকোয়েন্সি বা সেম ফেজে থাকে না, মানে কোহারেন্ট লাইট এলইডি তৈরি করতে পারে না। এটাই হচ্ছে এলইডির লাইটের ক্যারেক্টারিস্টিক। এলইডি লাইট এমিট করলেও সেই লাইট কিন্তু কোহারেন্ট লাইট হয় না। এইবার আসছি আমরা লেজার ডায়োডের সম্পর্কে আলোচনা করতে। লেজার ডায়োড হলো একটা লাইট এমিটার ডায়োড। লেজারের ফুল ফর্ম কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন রেডিয়েশন। লেজার তৈরি করবার জন্য, লেজার ডায়োড সম্পর্কে বলার আগে বলে নি যে লেজার তৈরি করবার জন্য তিনটে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। এক হচ্ছে কি, লেজারে যে মিডিয়ামটা ব্যবহার হয় সেই মিডিয়ামটাকে বলা হয় গেন মিডিয়াম, বা সেটা গেন মিডিয়াম হতে হবে। কেন সেটা আমি পরে বলছি। তারপর আসছে একটা এনার্জি সোর্স ইউজ করা হয়, যে এনার্জি সোর্সটা এই গেন মিডিয়ামটাকে সব সময় মিডিয়ামটায় যাতে গেন জেনারেট হয় সেই জিনিসটাকে মেনটেন করে। আর থার্ড হলো অপটিক্যাল রেজোনেটর বা রিফ্লেক্টর ইউজ করা হয়। এবার আসি যে কেন গেন মিডিয়াম ইউজ করা হচ্ছে। আমরা যে নরমাল মেটেরিয়াল প্রকৃতিতে পাই সেক্ষেত্রে দেখা যায় কি যে হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রনের সংখ্যা সবসময় কম হয় লোয়ার এনার্জি লেভেলের থেকে। তার ফলে যখন কোনো এনার্জি সেই মেটেরিয়ালের মধ্যে পড়ে, সেটা ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, সেটা লাইট এনার্জি হতে পারে, হোয়াটএভার, সেই এনার্জিটা মেটেরিয়ালটা কি করে, সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে, এবং অ্যাবজর্ব করার পরে যে ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেলে রয়েছে সে এই এনার্জিটা বাইরে থেকে যে এক্সটার্নাল এনার্জিটা এসছে সেটাকে অ্যাবজর্ব করে সে সাফিসিয়েন্ট এনার্জি গেইন করছে এবং সে জাম্প করে কোথায় উঠে যায়, হায়ার এনার্জি লেভেলে উঠে যায়। কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে। কিন্তু লেজারের ক্ষেত্রে তো অ্যাবজর্পশন হলে হবে না, লেজার তো এমিশন করবে। সেই জন্যই এখানে গেন মিডিয়াম ব্যবহার করা হয়। কেন গেন মিডিয়াম বলছে, তার কারণ হচ্ছে এখানে আমরা পপুলেশন ইনভার্সন ইউজ করি। পপুলেশন ইনভার্সন এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে পপুলেশন থাকবে এবং সেটা ইনভার্ট অবস্থায় থাকবে, মানে সেটা বিপরীত দিকে থাকবে। কোথায় থাকবে? হায়ার এনার্জি লেভেলের কেরিয়ারের সংখ্যা বেশি থাকবে লোয়ার এনার্জি লেভেলের থেকে। তবেই যেটা দেখা যাবে কি যে বাইরে থেকে যখন আমি কোনো এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করব, তখন এই যে এক্সাইটেড ইলেকট্রন গুলো হায়ার এনার্জি লেভেলে রয়েছে সে জাম্প করে তলায় চলে আসবে লোয়ার এনার্জি লেভেলে, এবং সে যে
এনার্জিটা রিলিজ করবে সেটাই ফোটন এনার্জি হিসেবে রিলিজ হচ্ছে, এবং সেই ফোটন এনার্জিটা পরবর্তী আর একটা এক্সাইটেড ইলেকট্রনকে হেল্প করবে জাম্প করে তলায় নেমে আসার জন্য, এবং সে আর একটা ফোটন রিলিজ করবে। এইভাবে যে ফোটন গুলো রিলিজ হচ্ছে সেগুলো সবগুলোর ক্ষেত্রেই দেখা যাবে কি যে তাদের ফেজ এবং ফ্রিকোয়েন্সি সেম থাকবে। তার ফলে যে লাইটটা বেরোবে সেই লাইটটা হবে কোহারেন্ট লাইট, এবং 2 নম্বর হচ্ছে লাইটের পরিমাণটা কিন্তু বাড়বে। আর এখানে যে এমিশনটা হচ্ছে সেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, মানে আমি বাইরে থেকে স্টিমুলেট করছি। কিভাবে স্টিমুলেট করছি? এই পপুলেশন ইনভার্সন ক্রিয়েট করে। হায়ার এনার্জি লেভেল আমি এক্সাইটেড কেরিয়ারকে রেখে দিয়েছি যেটা নরমালি প্রকৃতিতে এক্সিস্ট করতে পারে না, সেটাকেই আমি বিপরীত কন্ডিশনটা ক্রিয়েট করছি বলেই এটার নাম হচ্ছে পপুলেশন ইনভার্সন। মানে আমি হায়ার এনার্জি লেভেলে পপুলেশনটা বাড়াচ্ছি লোয়ার এনার্জি লেভেলের থেকে, তাই জন্যই এটাকে বলছে পপুলেশন ইনভার্সন। এবার আমি যখন এই লেজার ডায়োড সম্পর্কে আলোচনা করব তখন দেখব কি যে আমরা এখানে একটা হেভিলি ডোপড সেমিকন্ডাক্টর ইউজ করছি, কারণ আগেই আমি যেটা বললাম যে পপুলেশনটা বেশি থাকতে হবে। হেভিলি ডোপড সেমিকন্ডাক্টর ইউজ করেছি। এরপর আমি যখনই এটাকে এক্সটার্নাল একটা এনার্জি দেবো, সেটা আইদার লাইট এনার্জি হতে পারে বা ফোটন এনার্জি হতে পারে, লাইট এনার্জি হতে পারে অথবা ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, তখন সেটা কি পপুলেশন ইনভার্সনটা ক্রিয়েট করতে সাহায্য করবে, কারণ এই এক্সটার্নাল এনার্জিটা হেল্প করছে যে লোয়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রনকে হায়ার এনার্জি লেভেলে উঠে থাকতে। তার ফলে যখনই এই এক্সাইটেড ইলেকট্রন আপার লেভেল থেকে লোয়ার লেভেলে জাম্প করে নেমে আসছে তখনই কি তৈরি হচ্ছে? তখনই সে একটা ফোটন তৈরি করবে, এবং সেই ফোটনটা কোথায় যাবে? সেই ফোটনটা হেল্প করবে তার পাশের এক্সাইটেড ইলেকট্রনকে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে এসে হোলের সাথে রিকম্বাইন করতে, এবং সে আবার একটা ফোটন তৈরি করবে। মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা যে ফোটন এইভাবে তৈরি হচ্ছে সেই প্রত্যেকটা ফোটন হচ্ছে প্রথম যে ফোটনটা তৈরি হয়েছিল সেই ফোটনেরই রেপ্লিকা, তাদের ফেজ ফ্রিকোয়েন্সি সব সমান। তার ফলে সেটা যে লাইটটা তৈরি করবে সেটা কোহারেন্ট লাইট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ফোটন থেকে যেহেতু এত সংখ্যক ফোটন তৈরি হচ্ছে তার ফলে অটোমেটিক্যালি ফোটনের সংখ্যাটা কিন্তু বেড়ে যায়। তার ফলে যে লাইটটা তৈরি হচ্ছে সেই লাইটের মধ্যে কিন্তু একটা অ্যাম্পলিফিকেশন লাইট পাচ্ছি আমরা, সেই জন্য নামটা কি লেজার লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন রেডিয়েশন। স্টিমুলেটেড এমিশন দেয়া হচ্ছে, সেটা লাইট রেডিয়েট করছে, এবং সেই লাইট যেটা রেডিয়েট করছে সেটা হচ্ছে অ্যাম্পলিফাইড লাইট এবং কোহারেন্ট লাইট। এবার আসছি আমরা যে কেন আমরা অপটিক্যাল রেজোনেটর ইউজ করছি। অপটিক্যাল রেজোনেটর এখানে আমি যে ছবিটা দেখিয়েছি লেজার ডায়োড, একটা পিএন জাংশন লেজার ডায়োডে, সেখানে কি দেখা যাচ্ছে যে আমরা দুপাশে দুটো হাইলি রিফ্লেক্টিং মিরর লাগিয়েছি। একদম লেফট সাইডে লাগিয়েছি আমরা হাইলি রিফ্লেক্টিং মিরর, আর রাইট সাইডে পার্শিয়ালি রিফ্লেক্টিং মিরর। তার কারণ কি, যে লাইটটা তৈরি হলো এই পিএন জাংশনের মধ্যে সেই লাইটটা কি করবে, গিয়ে যখনই বেরোতে চাইবে তখন সে এই রিফ্লেক্টিং মিররে ধাক্কা খাবে। তার ফলে কিছুটা পরিমাণে লাইট আবার ব্যাক করছে, এবং এই যে পপুলেশন ইনভার্সনটা আছে, মানে হায়ার এনার্জি লেভেলে যে এক্সাইটেড ইলেকট্রন গুলো রয়েছে তাদেরকে স্টিমুলেট করছে, তার ফলে তারা আবার জাম্প করে নিচে নামবে এবং লাইট তৈরি করবে। এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে, মানে এটা একটা পজিটিভ ফিডব্যাকের মতো, এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে এই অপটিক্যাল রেজোনেটর ইউজ করবার জন্য। আর আমরা রাইট সাইডে পার্শিয়ালি রিফ্লেক্টিং এন্ড লাগিয়েছি, তার ফলে সেইখান থেকেই লেজারের আউটপুটটা পাবো। লেফট সাইড দিয়ে কোনো লাইট বেরোবে না, লেফট সাইডে আমরা লাগিয়েছি হচ্ছে হাইলি রিফ্লেক্টিং এন্ড, মানে যেদিক দিয়ে আমরা লাইটটা জেনারেট করার চেষ্টা করব সেই দিকে আমরা লাগাবো পার্শিয়ালি রিফ্লেক্টিং এন্ড, আর যে দিকটাকে আমরা ব্লক করে দেওয়ার চেষ্টা করব সেদিকে আমরা লাগাবো হাইলি রিফ্লেক্টিং এন্ড। এবং তার ফলে এই রিফ্লেকশনের ফলেই লাইট ম্যাটার ইন্টারঅ্যাকশনটা কিন্তু লেজারের মধ্যে অনেক বেশি হয়, এবং এই এক্সাইটেড যে ইলেকট্রন গুলোকে এই লাইটটা গিয়ে ধাক্কা মারছে বা ফোটন এনার্জিটা গিয়ে ধাক্কা মারছে, এবং সে সহজেই এনার্জি রিলিজ করে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে এবং হোলের সঙ্গে রিকম্বাইন করে। তার ফলে সে আবার ফোটন তৈরি করছে, সেই ফোটনটা আগের ফোটনের সঙ্গে সেম, একই তার ফেজ, একই ফ্রিকোয়েন্সি, এবং আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে একটা ফোটন ইনজেক্ট করার ফলে অনেক বেশি সংখ্যক ফোটন তৈরি হয়ে গেছে, এবং অ্যাম্পলিফাইড কোহারেন্ট লাইট আমরা লেজারের মাধ্যমে পাচ্ছি। এলইডির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম স্পন্টেনিয়াস এমিশন, তাতে কোহারেন্ট লাইট আমরা পাচ্ছিলাম না, কিন্তু পিএন জাংশন লেজারের ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে কি যে কোহারেন্ট লাইট এবং তাদের
ব্যান্ডউইথ খুব কম হয়, যেটা এলইডির ক্ষেত্রে ব্যান্ডউইথ অনেক বেশি হয়। কিন্তু লেজারের ক্ষেত্রে যেহেতু কোয়ারেন্ট লাইট এবং প্রত্যেকেরই ফ্রিকোয়েন্সি প্রায় সমান, সেই জন্য এখানে লেজারের ক্ষেত্রে যে ব্যান্ডউইথটা পাওয়া যাচ্ছে সেই ব্যান্ডউইথটা একেবারেই মিনিমাম। আইডিয়াল ক্ষেত্রে সেটা 0, কিন্তু আইডিয়াল কন্ডিশন তো হয় না, সেই জন্য খুবই মিনিমাম আমরা ব্যান্ডউইথ পাই। এতক্ষণ ধরে আমরা দেখলাম কি যে বিভিন্ন ধরনের লাইট এমিটার ডায়োড, সেটা লাইট এমিটিং ডায়োড এলইডি অথবা লেজার ডায়োড, যেগুলোকে আমরা অপটিক্যাল কমিউনিকেশনে ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করতে পারি। তারা কি করছে যে ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জিকে অপটিক্যাল এনার্জিতে কনভার্ট করছে এবং সেটা ট্রান্সমিটার হিসেবে অপটিক্যাল এনার্জিকে ট্রান্সমিট করে দেবে। এবার আমরা দেখব যেগুলো অপটিক্যাল কমিউনিকেশনে আমরা রিসিভার হিসেবে ব্যবহার করতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে কি যে ফটোডায়োড। ফটোডায়োড কি করে? ফটোডায়োড করে হচ্ছে কি যে অপটিক্যাল এনার্জিকে কনভার্ট করে দেয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। এটাই হচ্ছে এলইডি বা লেজারের সঙ্গে ফটোডায়োডের তফাৎ। এলইডি বা লেজারের ক্ষেত্রে যেটা হয় কি যে তারা ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করে অপটিক্যাল এনার্জিতে, আর ফটোডায়োড অপটিক্যাল এনার্জিকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে। ফটোডায়োড অপারেট করা হয় রিভার্স বায়াস কন্ডিশনে এবং ফটোডায়োডকে ইন্টেনশনালি লাইটলি ডোপ করা হয়। তার কারণ হচ্ছে প্রথম হলো রিভার্স বায়াস কন্ডিশনে অপারেট করার জন্য এটার ডিপ্লিশন রিজিয়ন অনেক চওড়া হয়। আর 2 নম্বর হচ্ছে কেন লাইটলি ডোপ করা হচ্ছে, কারণ আমরা আগে দেখেছিলাম যে যেখানে পিএন জাংশন ডায়োডের ডোপিং কনসেন্ট্রেশন অনেক বেশি হয় সেখানে কিন্তু ডিপ্লিশন রিজিয়নের উইডথ অনেক কম হয়। সেখানে যদি আমরা এটাকে পিএন জাংশন ডায়োডটাকে আমরা লাইটলি ডোপ করি তাহলে তার ডিপ্লিশন রিজিয়নের উইডথ অনেক চওড়া হয়। তার কারণ হচ্ছে ফটোডায়োডের ক্ষেত্রে যে লাইটটা অ্যাবজর্ব হয় সেই লাইটটা মেইনলি অ্যাবজর্ব হয় হচ্ছে ডিপ্লিশন রিজিয়নে, এবং ডিপ্লিশন রিজিয়নেই এরা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করছে এই লাইট অ্যাবজর্ব হওয়ার ফলে। এবং এই ইলেকট্রন হোল পেয়ার যখনই জেনারেট হচ্ছে তখন যেহেতু এটা রিভার্স বায়াস কন্ডিশনে রয়েছে তখন ইলেকট্রন গুলো কালেক্ট হচ্ছে কোন দিকে? এন সাইডের দিকে, আর হোল কালেক্ট হচ্ছে পি সাইডের দিকে, এবং এর ফলেই এই ফটোডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো হতে থাকে। এবার আমরা দেখব হচ্ছে যে ফটোডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা কি রকম হয়। এটাও আমরা দেখতে পাচ্ছি যে একটা নরমাল পিএন জাংশন ডায়োডের মতোই, শুধুমাত্র এ যেহেতু লাইট অ্যাবজর্ব করে সেই জন্য অ্যারো দিয়ে লাইটটা যেন বাইরে থেকে ডায়োডের উপর পড়ছে এইভাবে দেখানো হয়েছে। এটাই হচ্ছে ফটোডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আর তার রাইট সাইডে দেখানো হয়েছে ফটোডায়োডের অরিজিনাল স্ট্রাকচার কি রকম হয়। এরপর আমরা দেখব যে ফটোডায়োডের অপারেটিং প্রিন্সিপালের মধ্যে ছবিতে আমি যেটা আগেই বললাম যে ডিপ্লিশন রিজিয়নে লাইট অ্যাবজর্ব করে এবং লাইট অ্যাবজর্ব করার ফলে এই ডিপ্লিশন রিজিয়ন যত চওড়া হয় তত বেশি পরিমাণে লাইট অ্যাবজর্ব করতে পারবে এবং সেখানে সে বেশি সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। এই ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার ফলে এটা যেহেতু রিভার্স বায়াস কন্ডিশনে রয়েছে সেই জন্য হোলগুলো কালেক্ট হচ্ছে পি সাইডে আর ইলেকট্রনগুলো কালেক্ট হচ্ছে এন সাইডে, এবং এই ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করবে। আর তাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স কি রকম হয় সেটা দেখানো হয়েছে রাইট সাইডে। এবার আমরা দেখব যে যখন এটাকে মানে ফটোডায়োডটাকে আমরা ইলুমিনেট করছি না মানে লাইটের মধ্যে রাখছি না, তখন যেহেতু এটা রিভার্স বায়াস কন্ডিশনে রয়েছে সেই জন্য এর মধ্যে দিয়ে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো করে। যেহেতু এটা ইলুমিনেট কন্ডিশনে নেই বা লাইটের মধ্যে নেই মানে ডার্ক কন্ডিশনে আছে, সেই জন্য এই ফটোডায়োডের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে এই ডার্ক কন্ডিশনে মানে যেটা তার রিভার্স স্যাচুরেশন কারেন্ট সেটাকেই আমরা বলে থাকি ফটোডায়োডের ক্ষেত্রে ডার্ক কারেন্ট, যেটা দেখা যাচ্ছে কি এই আইভি ক্যারেক্টারিস্টিক্সে একদম মিনিমাম হয় ডার্ক কারেন্ট। এবার যখন সেটাকে আমি ইলুমিনেট করছি, ইলুমিনেট করলে কি হবে মানে সেই ফটোডায়োডটাকে যখন আমি লাইট এনার্জির মধ্যে রাখছি তখন বেশি পরিমাণে লাইট যখনই অ্যাবজর্ব হবে তখনই ডিপ্লিশন রিজিয়নে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে যেটা ডার্ক কন্ডিশনের থেকে বেশি, এবং ইলেকট্রন হোল পেয়ার যখনই বেশি সংখ্যক তৈরি হবে তখনই কি দেখা যাচ্ছে যে ইলেকট্রন গুলো ফ্লো করছে এন সাইডের দিকে এবং হোল গুলো ফ্লো করছে পি সাইডের দিকে, তার ফলে কারেন্টের পরিমাণও বাড়বে। সেটাই আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সে দেখতে পাচ্ছি যে যত ইলুমিনেশন বাড়ানো হচ্ছে তত তার মধ্যে কারেন্টের ফ্লোটা বাড়তে থাকছে, এবং ডার্ক কন্ডিশনের থেকে আন্ডার ইলুমিনেশন কন্ডিশনে কারেন্টের ফ্লো যখনই বাড়ছে তখনই দেখা যাচ্ছে কি যে এই যে কারেন্টটা ফ্লো করছে
এই ফটোডায়োড, সেটাকেই বলা হচ্ছে ফটোকারেন্ট। সেটা কি, যে ডার্ক কন্ডিশনে যে কারেন্টটা সে ফ্লো করছিল আর ইলুমিনেটেড কন্ডিশনে সে যে কারেন্টটা ফ্লো করছে সেইটার মাইনাসটা, মানে আমরা ইলুমিনেটেড কন্ডিশনে যদি কারেন্ট পাই আইপিএইচ আর ডার্ক কন্ডিশনে যদি আমরা কারেন্ট পাই আইডি, তাহলে অরিজিনাল ফটো কারেন্টটা কত? অরিজিনাল ফটো কারেন্টটা হচ্ছে আইপিএইচ মাইনাস আইডি। কারণ ইলুমিনেটেড কন্ডিশনে আমরা যখনই কারেন্ট মাপছি তখন কিন্তু তার মধ্যে ফটো কারেন্ট প্লাস ডার্ক কারেন্ট রয়েছে। সেই জন্য আমরা শুধুমাত্র ফটো কারেন্ট যখন ক্যালকুলেট করি তখন আমরা সেটাকে কি করি, যে ইলুমিনেটেড কন্ডিশনে যে টোটাল কারেন্টটা ফ্লো হচ্ছে সেইখান থেকে আমরা ডার্ক কারেন্টটাকে যদি বাদ দিতে পারি, মাইনাস করতে পারি, তাহলেই আমরা শুধুমাত্র ফটো কারেন্টটা পাবো, যে এই ফটো ডায়োড কি পরিমাণ ফটো কারেন্ট ওই পার্টিকুলার লাইট এনার্জিতে ফ্লো করাচ্ছে। আমরা সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব সোলার সেল সম্পর্কে। আমরা আগের স্লাইডে বললাম কি, যে ফটোডায়োড এবং সোলার সেল দুটোরই কাজ কিন্তু লাইট এনার্জিকে ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। কিন্তু ফটোডায়োড অপারেট করা হয় ফটো কন্ডাক্টিভ মোডে, যেখানে সোলার সেলকে অপারেট করা হয় ফটো ভোল্টাইক মোডে। আর সোলার সেল কি করছে, ডাইরেক্টলি সানলাইটকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করছে। এইবারে কিভাবে কাজ করছে সোলার সেল? সোলার সেলকে যখন আমরা সানলাইটের মধ্যে ওপেন করছি তখন দেখা যায় কি, যে সোলার প্যানেলগুলো বাড়ির ছাদে বা বিভিন্ন অডিটোরিয়াম বা বিভিন্ন অর্গানাইজেশনের ছাদে লাগানো থাকে, সেইখানে তারা ডাইরেক্টলি সোলার এনার্জিকে ক্যাপচার করে। সোলার এনার্জিকে ক্যাপচার করে সেখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে। এই ইলেকট্রন হোল পেয়ার গুলোর কি হয়, যে ইলেকট্রন গুলো চলে যায় এন সাইডের দিকে আর অন্যদিকে হোল গুলো মুভ করে পি সাইডের দিকে। তার ফলে এই ডিভাইসটার মধ্যে কারেন্ট ফ্লো হতে থাকে। এবার যখন এই ডিভাইসটার অ্যাক্রসে, যখন এটা আর কি সোলার এনার্জির মধ্যে রাখা হয়েছে তখন, এবং যখন সোলার সেলটা কাজ করছে তখন দেখা যায় কি, যে এর ডিভাইসটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাওয়া যায়। সেই ভোল্টেজ ড্রপটা, ম্যাক্সিমাম যে ভোল্টেজ ড্রপটা পাওয়া যাচ্ছে সেটাকেই বলছে ওপেন সার্কিট ভোল্টেজ, যেটাকে আমরা ভিওসি দিয়ে ডিনোট করি। অন্যদিকে যদি ওই ডিভাইসটার সঙ্গে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি তখন দেখা যায় কি, যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, যেটাকে আমরা ফটো কারেন্ট বলে থাকি। আর ম্যাক্সিমাম যে ফটো কারেন্টটা এই ডিভাইসটা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে শর্ট সার্কিট কন্ডিশনে পাওয়া যাবে, এটা আমরা জানি। এই শর্ট সার্কিট কন্ডিশনে যে ম্যাক্সিমাম কারেন্টটা পাওয়া যায় সেটাকে আমরা ডিনোট করে থাকি আইএসসি দিয়ে। তাহলে যেটা দেখা যাচ্ছে, যে আমরা ফটোডায়োডকে কিন্তু রিভার্স বায়াস কন্ডিশন দেয়া হয়েছিল, মানে বাইরে থেকে একটা বায়াস ভোল্টেজ সেটা রিভার্স বায়াস কন্ডিশনে দেয়া হয়েছিল, যেটা সোলার সেলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বায়াস দেয়া হয়নি। সে নিজে থেকেই সেই যে সার্কিটটা রয়েছে, যে সার্কিটের সঙ্গে সে কানেক্ট করা হয়েছে, সেই সার্কিটটাকে ড্রাইভ করতে পারছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফটোডায়োডকে আমরা অপারেট করে থাকি যে আইভি ক্যারেক্টারিস্টিক্স যেটা রয়েছে, যে গ্রাফটা, সেই গ্রাফের থার্ড কোয়াড্রেন্টে, যেখানে আই এবং ভি বোথ নেগেটিভ, সেই জন্য তাদের প্রোডাক্টটা হচ্ছে পজিটিভ। অন্যদিকে সোলার সেলকে আমরা অপারেট করে থাকি ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কি পাওয়া যাচ্ছে, আই মানে কারেন্টটা হচ্ছে নেগেটিভ আর ভি মানে ভোল্টেজটা হচ্ছে পজিটিভ। তার ফলে তাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা মানে যেটা পাওয়ার সেটা হচ্ছে নেগেটিভ। তার ফলে যেটা দেখা যায়, যে এই সোলার সেল কিন্তু বাইরে যে ডিভাইসটা তার সঙ্গে কানেক্ট করা রয়েছে সেটাকে ড্রাইভ করতে সাহায্য করে নেগেটিভ পাওয়ার জেনারেট করার জন্য। সেই জন্য সোলার সেলকে আমরা পাওয়ার সোর্স অথবা পাওয়ার জেনারেটর হিসেবে কাজ করাতে পারি, যেটা কিন্তু ফটো ডায়োডকে আমরা কাজ করাতে পারি না। ফটো ডায়োড কিন্তু বাইরে থেকে পাওয়ার অ্যাবজর্ব করে বা পাওয়ার টানে। সেই জন্যই আমরা বাইরে রিভার্স বায়াসের একটা ভোল্টেজকে কানেক্ট করেছি, যে রিভার্স বায়াস ভোল্টেজটা এই ডিভাইসটাকে ড্রাইভ করবার জন্য কাজে লাগে, মানে ফটোডায়োডকে ড্রাইভ করবার জন্য কাজ করে। অন্যদিকে সোলার সেলের কিন্তু কোনো রকম এই রিভার্স বায়াসের কন্ডিশন নেই বা বাইরে থেকে কোনো বায়াসই দিতে হচ্ছে না, উল্টে সে কিন্তু যে সার্কিটের সঙ্গে কানেক্ট করা হয়েছে সেইটাকেই ড্রাইভ করতে সাহায্য করছে। সোলার সেলের তফাৎটা ফটোডায়োডের সঙ্গে এখানেই। এবং আগে আমি যেটা বললাম, যে ফটোডায়োড অপারেট করা হয় ফটো কন্ডাক্টিভ মোডে, যেটা এখানে সোলার সেল অপারেট করা হয় ফটো ভোল্টাইক মোডে। If this content is useful, please put a like and share it with others.
And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.